ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কেউ একজন, আমি এগুলো ক্যালকুলেশন করে রাখছি। সো এবার আমরা বের করব হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স, ঠিক আছে? সরি, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড হোয়াট, portfolio standard deviation. So that is where we were. What the hell is that? Okay, so portfolio standard deviation is equal to the variance of what? Variance এটা বের হবে, এটার কি বের হবে? এটার একটা রুট ওভার নিতে হবে। সো আমি অলরেডি বের করে রাখছি ইন বিটুইনে, সো দ্যাট আপনাদের যাতে নতুন করে কোনো প্রবলেম না হয়। সো আপনারা কেউ যেন আমাকে বলেন তো এটা করলে কত আসে তাহলে? স্যার 0.019। জি, তার মানে হচ্ছে 1.9%, এই তো? পোর্টফোলিও ভেরিয়েন্স আসে হচ্ছে 1.9% এর মতো। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্স। আচ্ছা, এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি দেখেন তো, খেয়াল করেন। এখান থেকে আমরা আসলে নতুন কি জানতে পারলাম? দেখেন গুগলের রিস্ক কত ছিল? 2.05%। মাইক্রোসফটের লাস্ট বছরের যে রিস্ক, এগেইন রিস্কের ডেফিনেশন আমরা আমাদের মতো করে দিছি। আমরা ডেইলি ডাটা ইউজ করছি, আমরা 1 বছরের ডাটা ইউজ করছি, এটা আমাদের চয়েস। আমরা ক্লোজ ডাটা নিছি, মানে ডে ক্লোজ ডাটা নিছি। দিস আর আওয়ার চয়েসেস বেসিক্যালি, ঠিক আছে? সো এনিওয়েজ, আমাদের গুগলের রিস্ক ছিল, ডেইলি রিটার্নের রিস্ক ছিল 2.05%। মাইক্রোসফটের ছিল কত? 2%। কিন্তু তাদের উপর ভিত্তি করে আমি যখন একটা পোর্টফোলিও বানাই, ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও, আমার রিস্ক কতটুকু থাকে? আমার রিস্ক থাকে হচ্ছে 1.9%। কেন? যুক্তি হচ্ছে এইটাই যে দেখেন এই দুইটার মধ্যে কোরিলেশন কত ছিল? এটা কি 1 ছিল নাকি 0.77 ছিল? 0.7। এখন একটা 2 অ্যাসেট পোর্টফোলিওতে দুইটা অ্যাসেটের মধ্যকার কোরিলেশন যদি 1 থেকে কম হয়, অটোমেটিক্যালি এটা যখন পোর্টফোলিওতে ঢুকবে, পোর্টফোলিও রিস্কটা, হিস্টোরিক্যাল রিস্কটা কম আসবে দেন দেয়ার ইন্ডিভিজুয়াল রিস্ক। ক্লিয়ার? জি স্যার। পারফেক্ট। তার মানে আপনি পোর্টফোলিও করার কিছুটা বেনিফিট এখানে আমরা দেখাইতে পারছি। যদিও আমি আর বিস্তারিত গেলাম না, এটা 2 অ্যাসেট ছিল, এটা 3 অ্যাসেট হতে পারতো, ইট কুড হ্যাভ বিন লাইক এ মোর, ঠিক আছে? এবং পোর্টফোলিওতে যত অ্যাসেট সংখ্যা বাড়বে, ইন্ডিভিজুয়াল রিস্ক যেটা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতেছে, ওইখান থেকে গুরুত্বপূর্ণ হবে কোনগুলা? কোরিলেশন প্যারামিটারটা গুরুত্বপূর্ণ হবে, সেগুলো অন্য আলোচনা। বাট আমরা আসলে কি নিয়ে আলোচনা করতেছি স্যার? উই আর টকিং অ্যাবাউট রিস্ক অফ এ স্টক। মানে খেয়াল করেন, আমরা 4 ধরনের আলোচনা করে ফেলছি অলরেডি। কোন 4টা? একটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটির ভোলাটিলিটি বের করো, জাস্ট নরমাল ভোলাটিলিটির ফর্মুলাতে। তারপর হচ্ছে ইউ মেক এ চয়েস, ইউ মেক এ প্যাটার্ন, ইউ মেবি এখানে আরো সফিস্টিকেশন থাকতে পারে, এখানে আর্চ গার্চ ইউজ করা যেতে পারতো, যেগুলো আমরা হয়তো কখনোই দেখাবো না। বাট আমরা হিস্টোরিক্যাল ভোলাটিলিটি বের করলাম, বাট আমাদের একটা প্যাটার্ন আছে, আমাদের একটা চয়েস আছে। দেন আমরা বললাম যে এই পার্টিকুলার অ্যাসেটের উপর স্টক অপশনও অ্যাভেলেবেল, why not we backward calculation, why not we track that implied volatility? এটা আমার কাছে মোর প্রেফারেবল, বিকজ এটা মার্কেট ঠিক করতেছে। দেন হচ্ছে আমরা বলতেছি যে একজন ইন্ডিভিজুয়ালের কাছে, সে যেহেতু একটা সিঙ্গেল অ্যাসেট কিনে না, সে এটা মাল্টিপল অ্যাসেট কিনে, তার মানে হচ্ছে তার আসলে পোর্টফোলিও বিল্ড আপ করতেছে। তাহলে সিঙ্গেল অ্যাসেটের ভোলাটিলিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ কি? সিঙ্গেল অ্যাসেটের ভোলাটিলিটি থেকে গুরুত্বপূর্ণ কোনটা স্যার? গুরুত্বপূর্ণ হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে? এবং পোর্টফোলিওতে করার জন্য কি কি লাগে আমরা দেখালাম, যে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ভোলাটিলিটি বের করা লাগে, আর কি বের করা লাগে? কোরিলেশনটা বের করা লাগে। আচ্ছা ফাইন। এবার আসেন কেউ, জি স্যার বলেন। কোরিলেশন যত কম হবে তত মানে মাল্টিপল অ্যাসেটের পোর্টফোলিও তত কম রিস্কি হবে। এক্স্যাক্টলি, কোরিলেশন হচ্ছে একটা বাউন্ডেড নাম্বার। কোরিলেশন +1 থেকে -1 এর মধ্যে মুভ করতে পারে দুইটা অ্যাসেটের ক্ষেত্রে। সো কোরিলেশন যদি 0 হয় বা মাইনাস হওয়া শুরু করে, তাহলে তো অনেক বেশি রিস্ক এলিমিনেট হবে, তাই না? জি স্যার। কোরিলেশন যত কম হবে তত বেশি পোর্টফোলিও করার যে বেনিফিটটা, রিস্ক কমানোর ব্যাপারটা, তত আমাদের কাছে ভিজিবল মনে হবে। ক্লিয়ার? এন্ড লাস্টলি, কেউ বলতে পারে যে না, আমি কেন একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের টোটাল রিস্ক নিয়ে চিন্তা করব? আমি শুধুমাত্র ওইটা নিয়ে চিন্তা করব একটা ইন্ডিভিজুয়ালে, যেটা আমি কোনোভাবে কি করতে পারবো না, ডাইভার্সিফাই করতে পারবো না। যারা পোর্টফোলিও থিওরিতে বিলিভ করে, তারা মনে করে যে রিস্ক দুই ধরনের, ডাইভার্সিফায়েবল এন্ড হোয়াট, এন্ড নন ডাইভার্সিফায়েবল।
ঠিক আছে, তার মানে একটা হচ্ছে মার্কেট রিস্ক আর একটা হচ্ছে যেটা অ্যাভয়েডেবল রিস্ক। তারা বলতেছে যে একটা অ্যাসেটের রিস্কের সত্যিকার ডেফিনেশন ইটস নট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাদার ইট শুড বি দ্য পার্ট হুইচ ইজ নট ডাইভার্সিফায়েবল, হুইচ ইজ দ্য মার্কেট রিস্ক। ঠিক আছে, সো ওইটার জন্য আমরা কি বের করি, বা সিস্টেমেটিক। ঠিক আছে, ওইটাই বের করা দরকার, যেটা হলো সিস্টেমেটিক, যেটাকে কি করা যাচ্ছে না, যেটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাচ্ছে না। সো অনেকেই বলে যে সিস্টেমেটিক রিস্ক হচ্ছে একটা অ্যাসেটের রিস্কের কি সত্যিকারের মেজারমেন্ট। ক্লিয়ার? স্যার ওই বেঞ্চমার্ক ক্ষেত্রে জি, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে আমরা রিস্ক ক্যালকুলেশন করব এবং আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ভর কোনো কিছু যাব না, আমরা কিসে যাব, আমরা বেটা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? সো এবার আসেন তাহলে আমরা দেখাই, আমরা যেহেতু এক্সেলে ছিলাম, আর ইউ পিপল ইন্টারেস্টেড আমি এক্সেল এটা দিলে করে দেখাই বেটা কিভাবে ক্যালকুলেশন করা যায়। হ্যালো, জি স্যার পারফেক্ট। অবশ্যই সো লেটস গো দেয়ার। আপনারা কি দেখতে পাচ্ছেন এক্সেলটা? Yes, sir. আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে কি দেখেন, এখানে যদি আমি করতে চাই তাহলে আমার আর কি লাগবে, ডেটা ক্যালকুলেশন করার ফর্মুলা কি? Covariance of Google and Microsoft. জি না, কোভিয়ারেন্স অফ গুগল এন্ড মাইক্রোসফট, কোভিয়ারেন্স অফ দ্য মার্কেট এন্ড গুগল এন্ড মার্কেট এন্ড মাইক্রোসফট, তাই না? ইয়েস স্যার মার্কেট মার্কেট লাগে। এন্ড মার্কেট ডিভাইডেড বাই আচ্ছা, ভেরিয়েন্স জি অফ দ্য মার্কেট এক্স্যাক্টলি। এখন তাহলে প্রবলেমটা দেখেন, আমার এখানে যে ডেটা সেটটা আছে মাইক্রোসফট এবং গুগলের, এখানে তাহলে কি অ্যাড করা লাগবে আমাকে, কোনটা অ্যাড করা লাগবে? এখানে তো জি মার্কেট ডেটা লাগবে। সো লেট আস গো টু দ্য সাইট अगेन। বাই দ্য ওয়ে, ক্যান ইউ পিপল সি মাই, ক্যান ইউ পিপল সি দ্য স্ক্রিন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. পারফেক্ট। সো এবার আসেন আমরা সিমিলার মেথডোলজিতে আমরা ইয়াটা বের করি, ধরুন স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার, ফর এক্সাম্পল S&P 500। ঠিক আছে, এটারও তো আমাদের একটা ডেটা লাগবে, তাই না? এটাও আমরা গুগল ইয়া থেকে নিয়ে নেই, সরি ইয়াও ফাইন্যান্স থেকে নিয়ে নেই। তার মানে আমি কাকে মার্কেট বলতেছি, আমি বলতেছি মার্কেটকে প্রপারলি রিপ্রেজেন্ট কারা করতেছে, S&P 500 করতে পারতেছে। সো একদম সিমিলার মেথডে আমি এখন ডেইলি পুরা বছরটা বের করে নিলাম। ঠিক আছে, ডেটা ডাউনলোড হচ্ছে। নো শিওর ডাউনলোড পুরোপুরি হয়েছে কিনা, দাঁড়ান। এখনো ডাউনলোড হয় নাই, আই ডোন্ট নো ওয়াই। মাঝে মাঝে আপনাদের লাইফে এরকম হয়েছে না, কোনো কোনো দিন ছিল খুব খারাপ গেছে? হ্যালো, Yes, sir. যাই করছেন খারাপ গেছে, আপনার কোনো দোষ নাই, বাট খারাপ যাইতেছে। মেবি টুডে ইজ সাচ এ ডে। একটু ওয়েট করেন, দেখা যাক। আচ্ছা দেখি আমি কপি করতে পারি কিনা, এক্সেল নামলে তো সুবিধা হইতো। লেট মি let me check whether I can copy this or not.
কপি করলেও যে কিভাবে কপি হবে সেটাই বোঝার দরকার। কপি হইছে, বাট যেভাবে চাচ্ছি সেভাবে হইছে কিনা খুব সম্ভবত সেভাবে হয় নাই। Yep. Hello. Yes, sir. Are you people still with me? Yes, sir. আচ্ছা, তোমরা যখন ক্লাসে থাকো তোমরা আসলে কি করো? ক্লাসে থাকো নাকি তোমরা গল্প বই টই পড়ো, মানে আই ডোন্ট নো, কি করো? হ্যালো, স্যার ক্লাসেই থাকি আমরা। ক্লাসেই থাকো? Yes, sir. ওকে। তোমাদের মিড টার্ম শুরু হচ্ছে কবে থেকে? স্যার 28 তারিখ, sir. কবে? 28 তারিখ থেকে স্যার। 28 তারিখ থেকে মহান মিড টার্ম শুরু হচ্ছে। জি স্যার। তোমাদের প্রিপারেশন কেমন? হ্যালো, জি স্যার, আছে মোটামুটি ভালোই। মোটামুটি আছে। জি স্যার। ফিনান্স ডিপার্টমেন্ট তোমাদের কেমন লাগে? মারাত্মক? আচ্ছা, বাই দ্য ওয়ে, ক্যান ইউ পিপল সি মাই এক্সেল? নো, ইউ ক্যান্ট সি ইট। স্যার আমি নামানোর চেষ্টা করলাম স্যার, আমার এখানে নামতো না। কোনো সমস্যা নাই, আমি নামায় ফেলছি। আচ্ছা, বলেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? Yes, sir. ফাইন। এটা হচ্ছে S&P 500, ঠিক আছে? পারফেক্ট। সো আমরা কি করব? আগের মতই কি করব? এটার জন্য কি বের করব? মার্কেট রিটার্ন বের করব, ঠিক আছে? ডেইলি ফর্মুলাটা কি হবে? আজকের দিনের ইন্ডেক্সের ভ্যালু মাইনাস আগের দিনের ইন্ডেক্সের ভ্যালু ভাগ করবেন কি দিয়ে? আগের দিনে আগের দিনেরটা। আগের দিনের ইন্ডেক্সের ভ্যালু। ফাইন। সো এখানে গিয়ে আমরা হচ্ছে এন্টার প্রেস করলাম, এই তো হয়ে গেল। এরপরে আমরা পার্সেন্টেজ নিয়ে নিলাম। পারফেক্ট। সো এই হচ্ছে আমাদের ইন্ডেক্সের ডেটা। ভালো কথা। সো এবার আসেন আমরা বের করি বেটা। প্রথমে আমরা কার বেটা বের করব? স্যার মার্কেটেরটা। আচ্ছা, না দাঁড়ান, মার্কেটের তো বেটা অলওয়েজ 1, সেটা না। প্রথম হচ্ছে ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্নটা বের করে নিই। ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন সেটা বের করতে হবে। ভেরিয়েন্সের ফর্মুলা কি এক্সেলে জানেন আপনারা? ইকুয়াল টু লিখবেন, var লিখবেন। var মানে কি? var goes for what? ভেরিয়েন্স। var goes for variance, ঠিক আছে? So correl goes for correlation and var goes for variance, stdv goes for standard deviation. এটা আছে কত নাম্বার কলাম? এটা আছে হলো L নাম্বার কলামে। সো L 3 থেকে যদি আমি L 253 পর্যন্ত নেই, এটা কি বের হচ্ছে? ভেরিয়েন্স অফ দ্য মার্কেট বের হচ্ছে। সো আমি এখন নিব হচ্ছে কোভেরিয়েন্স অফ মার্কেট এন্ড হোয়াট? মার্কেট এন্ড গুগল নিয়ে একবার। তারপর আমি নিব হচ্ছে ক্যালকুলেশন করব হচ্ছে কোভেরিয়েন্স অফ মার্কেট এন্ড মার্কেট এন্ড মাইক্রোসফট। আচ্ছা, সো দ্যাট আপনারা পরে যাতে সমস্যা না করেন বা আপনারা যদি ভুল না হয়ে যায় আপনাদের, বেটার হচ্ছে আমাকে এগুলা রিটার্ন লেখা উচিত, তাই না? মার্কেট তো আসলে না, আমি মার্কেটে রিটার্ন নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, সো আমি আসলে শুরু থেকে রিটার্ন দিয়ে কাজ করতেছি। স্টিল মানে পরে যখন আপনারা কোন সময় দেখবেন, আপনারা হঠাৎ করে হয়তোবা মনে করতে পারেন যে এটা ভুল টুল আছে বা একটা ঝামেলা হয়েছে। সো ইটস মাই জব সো দ্যাট আনসার্টেনটি কমানো আমার একটা কাজের অংশ। সো কোভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেশন করা হয়? ইটস ভেরি মাচ লাইক কোরিলেশন, লিখতে হবে কোভার। ওকে, Yes, sir.
কোভার। ওকে, কোভার কাদের কাদের? মার্কেটের আর কার? গুগলের, আরেকবার হচ্ছে মার্কেটের আর মাইক্রোসফটের। আচ্ছা, একটু দেখে আসি আমরা গুগলের কলামের নাম কোনটা, গুগল কত নাম্বার কলামে আছে। গুগল আছে হচ্ছে দেখেন এইচ কলামে গুগল, খেয়াল করে দেখেন, এইচ কলামে গুগল, জে কলামে হচ্ছে মাইক্রোসফট। ফাইন, এইচ কলামে গুগল, জে কলামে মাইক্রোসফট। এইচ কলাম, তাই না? এইচ কলামের 3 নাম্বার সেল থেকে এইচ কলামের 253 নম্বর সেল, এই হলো গুগল সিলেক্ট করা হলো। এল কলামে হচ্ছে আমাদের মার্কেট, এল কলামের 3 নম্বর ইয়া থেকে এল কলামের 253 তে আছে। এই হলো কোভেরিয়েন্স বের হইলো। ও মাই গশ, আমি কি ঠিক মতো করছি? এলই তো, তাই না? যা আসছে আসছে, সেটা কোনো ইস্যু না। But yeah, perfect. 3 থেকে তো আছে, তাই না? এইচ এবং এল দিয়ে করা লাগবে, এইচ এবং এল দিয়ে করছি, এবং জে দিয়ে করতে হবে পরে। ফাইন, যা আসছে আসছে, এইচ এল দিয়ে করা হয়েছে। ফাইন, এখন করব মাইক্রোসফট আর মার্কেটে, তাই না? এগেইন কোভার মার্ক জে, না? জে 3 থেকে জে 253 ভাগ এল 3 থেকে এল 253, এগুলোর কোভার প্যারোল। এবার আমরা কি বের করতে পারবো স্যার? বেটা, বেটা অফ গুগল বের করি প্রথমে, তারপর বের করব কি? বেটা অফ মাইক্রোসফট। ওকে ফাইন, বেটা কিভাবে বের, ফর্মুলা কি? গুগলেরটার সময় গুগলের সাথে গুগলের কোভেরিয়েন্স ভাগ মার্কেটের ভেরিয়েন্স, সিলেক্ট করে দিলাম মার্কেটের ভেরিয়েন্স উপরে থেকে। এই হলো গুগলের বেটা। ফাইন, মার্কেট সরি হচ্ছে মাইক্রোসফটের বেটা, মাইক্রোসফটের কোভেরিয়েন্স আর হচ্ছে গুগলের সরি মার্কেটের ভেরিয়েন্স। ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস স্যার। সো মনে আছে লাস্ট ক্লাসে আমি যখন পড়াচ্ছিলাম আমি বলতেছিলাম বেটা কত হবে, এটা কিসের উপর নির্ভর করে? আপনি ঠিক কত সময় নিয়ে কাজ করতেছেন, তাই না? আমাদের এখানে টাইম হরাইজন কত? 1 বছর। আমরা এখানে কয় বছর ডেটা নিয়ে কাজ করতেছি খেয়াল করে দেখেন। 1 বছর। আমরা এখানে কাজ করতেছি হচ্ছে স্যার 1 বছরের ডেটা নিয়ে, সিম্পলি 1 বছরের ডেইলি ডেটা। এখন আমরা যদি 5 বছর ইউজ করতাম, বেটা কি সেম বেরোতো? না। আমরা যদি ডেইলির জায়গায় মান্থলি ইউজ করতাম, বেটা কি সেম বেরোতো? বেরোতো না। ক্লিয়ার এ পর্যন্ত? পারফেক্ট। ওকে, সো এবার আমরা আমাদের একটা বড় আলোচনা তাহলে শেষ করতে পারি। আমি একটু র্যাপ আপ করি আলোচনাটাকে। আমাদের আজকের একটা বড় আলোচনা ছিল যে একটা স্টকের রিস্ক কিভাবে অ্যাসেস করা যায়। রিস্ক কোন সময়ের রিস্ক? এটা কি বর্তমানের রিস্ক, অতীতের, নাকি সামনের? এক্স্যাক্টলি, আমরা একটা কোম্পানি যখন বিনিয়োগ করি আমরা তো সামনের কথা চিন্তা করে বিনিয়োগ করি, তাই না? অতীত এবং বর্তমান হচ্ছে আমাকে হেল্প করে সামনে কি হবে বুঝতে, বাট সামনের ডেটাই আমার জন্য ম্যাটার করে, অতীতেরটাও ম্যাটার করে না, বর্তমানেরটা খুব একটা ম্যাটার করে না, তাই না? এখন কথা হচ্ছে কিভাবে আগানো যায়। একটা কি দেখালাম, প্রথমে হচ্ছে গো ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর ভেরিয়েন্স হিস্টোরিক্যাল। 2 নম্বর হচ্ছে ইউজ হিস্টোরিক্যাল ভোলাটিলিটি বাট try to track the pattern in the historical volatility and try to implement that. এখানে আপনারা যখন বড় হবেন আপনারা হয়তো এগুলো পড়বেন। আর্চ মডেল আছে, গার্চ মডেল আছে, অটো রিগ্রেসিভ কন্ডিশনাল হেটারোস্ক্যাটাসিটি, জেনারেলাইজ আছে, আই গার্চ আছে, there are so many মডেল, ঠিক আছে? বাট এগুলো এখন পড়ার দরকার নেই। বাট আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম, ওটা আমাদের টেক্সট বইয়ের এক্সাম্পল, যে প্যাটার্ন কেমনে করে আমরা দেখাইতে পারি। 3 নাম্বার, কোন একটা অ্যাসেটও আছে, এটার উপর কি আছে? মার্কেটে অপশনও আছে। ওই ক্ষেত্রে ব্ল্যাক শোলের থিওরিটিক্যাল মডেল ইউজ করে আমি যদি কল অপশনের বর্তমান দামটাকে বসায় যদি আমি ইকুয়েশন সলভ করি, একটাই অজানা মান থাকে, সেটা হচ্ছে ভোলাটিলিটি। ওটার নাম কি? ইমপ্লাইড ভোলাটিলিটি। আই পার্সোনালি প্রেফার ইমপ্লাইড ভোলাটিলিটি। আমি এটাকে উপরে রাখতে চাই দেন হিস্টোরিক্যাল ভোলাটিলিটি, বিকজ এটা মার্কেটের একটা কনসেনসাস। এখানে আমরা আরো বলছি মাঝে মাঝে
ভিক্স টাইপের ইন্ডেক্স বের করা যায় যেখানে পুরা ওভারঅল মার্কেটের রিস্কিনেস ওভার টাইমে কেমন হতে পারে এটা সম্পর্কে মার্কেট কি মনে করতেছে ওটা বের করা যায়, ঠিক আছে? সো শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ইমপ্লয়েড ভলাটিলিটি বের করা যায় তা না, গোটা মার্কেটের কি করতে পারি আমরা বের করতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে কি স্যার, দেন হচ্ছে পোর্টফোলিও ভলাটিলিটি। আমরা বলতেছি যে একজন ইন্ডিভিজুয়াল লোক সে তো আসলে একটা শেয়ার কিনে না, সে এট আ টাইম কি করে, সে এট আ টাইম মাল্টিপল শেয়ার কিনে, তাই না? সে যদি মাল্টিপল শেয়ার কিনে, গুরুত্বপূর্ণ কোনটা বেশি? গুরুত্বপূর্ণ হচ্ছে কোন একটা অ্যাসেটের ইন্ডিভিজুয়াল ভলাটিলিটি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পোর্টফোলিও ভলাটিলিটি। ওইখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে কোরিলেশন বিটুইন অ্যাসেটস দ্যাট প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন ডিটারমাইনিং দ্য পোর্টফোলিও ভলাটিলিটি, এবং পোর্টফোলিওতে নাম্বার অফ অ্যাসেট যত বাড়বে কোরিলেশন বা কোভেরিয়েন্স এগুলোর অংশটা, এগুলোর রোলটা তত বেশি প্রিডমিনেন্ট হবে, এবং ইন্ডিভিজুয়াল অ্যাসেটের যে সিগমা গুলো ওইগুলো রোলটা কমে যাবে। এটা আমরা শিখলাম পোর্টফোলিও ভলাটিলিটি। দেন আমরা বলতেছি যে at the end of the day in an efficient portfolio, at the end of the day in an efficient portfolio কোনটা ম্যাটার করে? at the end of the day in an efficient portfolio সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে কোন একটা অ্যাসেটের সিস্টেমেটিক রিস্ক, ওটা কিভাবে বের করা যায়? কি বলে বেটা অ্যানালাইসিস, ওটা বেটার মাধ্যমে বের করা যায়। বাট বেটা আসলে কিসের উপর নির্ভর করে? বেটাও কিন্তু চয়েস না স্যার, বেটাও কি একটা ইন্ডিভিজুয়াল চয়েস। কি কেন চয়েস? ধরেন টাইম হরাইজন, এটা কে ঠিক করবে? যে ইউজার সেই এক্স্যাক্টলি, টাইম হরাইজন, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। these are mostly analyst choice, তাই না? তার মানে কি স্যার? তার মানে হচ্ছে চয়েস ঠিক আছে, বাট আমি ব্যক্তিগতভাবে চয়েস থেকে গুরুত্বপূর্ণ দিচ্ছি মার্কেট কি মনে করতেছে, এটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এটা আপনাদের একটা লার্নিং হতে পারে যেটা আপনারা হয়তো সারা জীবন ক্যারি করবেন, যে সকল মডেলে অ্যানালিস্টের চয়েস অনেক বেশি রোল প্লে করতেছে ওটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেট কি মনে করে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ইন দ্য মার্কেট যেখানে আসলে প্রাইসটা ঠিক হচ্ছে, তাই না? এই পর্যন্ত কি আমি বুঝতে পারছি মোটামুটি? ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন আছে? গতকালের যে ক্লাসে ছিল, মানে আমাদের লাস্ট ক্লাস যেখানে আমরা ভ্যালু নিয়ে কথা বলছি, আজকে আমরা রিস্ক নিয়ে কথা বলছি। দুইটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল, ভ্যালু এবং রিস্ক। সেকেন্ডারি মার্কেটে লিস্টেড ইকুইটির ভ্যালু কত, সেকেন্ডারি মার্কেটে লিস্টেড ইকুইটি রিস্ক লেভেল কতটুকু, দুইটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একজন আমাকে রিগ্রেশন নিয়ে বলতেছিলেন, আপনি কি আছেন ভাই? আমি ছিলাম। ওই তুমি গেছিলা কোথায় জুবায়ের? বলো কি বল। ভয় পেয়ে, ও আচ্ছা, আমি বললাম তুমি ভয় পেয়ে চলে গেছো কিনা ঝাড়ি খেয়া। বলো কি কোশ্চেন ছিল তোমার? আমি বলছিলাম যে যেহেতু প্রিভিয়াস ইনফরমেশন হিস্ট্রিক্যাল ডেটা, তাহলে নেক্সট এর যে ভ্যালুটা সেটাই শুধু রিটার্নটা আর কি, সেটা রিগ্রেশন দিয়ে, কিন্তু স্যার হ্যাঁ বুঝতে পারছি। আমরা এটা করতে পারি। আচ্ছা আমি আপনাকে দেখাই এটা কিভাবে করা যায়। আমি পয়েন্ট ধরতে পারছি আপনার। let us go to that Google thing. খেয়াল করেন, আপনি যেটা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে স্যার এখানে তো আমার ডেটাগুলো আছেই, তাই না? এই যে গুগলের রিটার্ন ফর এক্সাম্পল, ইউ হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড দ্য রিটার্ন, তাই না? জি স্যার। সো এখান থেকে আমরা রিগ্রেশন রান করলে ওই রিগ্রেশনের স্লোপ যেটা হবে ওইটাই তো বলার চেষ্টা করতেছেন আপনি, তাই না? এক্স্যাক্টলি স্যার। আচ্ছা আমি ঠিক শিওর না আমি এখানে করতে পারবো কিনা, মাঝে মাঝে হচ্ছে এক্সেলে রিগ্রেশন রান করাটা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে? সো স্টিল লেট মি চেক। এটা নাম দিয়ে দিই একটা পরে। ভাই আপনারা কি আমার সাথে এক্সেলটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এটার নাম দিলাম এসএনপি ডেটা, কারণ পরে আপনারা গোলায় ফেলতে পারেন ক্লোজ প্রাইস or close index value। দেখি এক্সপেরিমেন্টটা কাজ হয় কিনা। করা তো যাবে, কিন্তু মানে আমার যেটা সেটা হইতেছে যে কিভাবে বলা যায়, মানে হাউ ক্যান আই সে, অনেক সময় এক্সেল রিগ্রেশন রান করা খুব মুশকিল হয়ে যায়, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। আচ্ছা এই তো রিটার্নের ডেটাগুলা। ইয়েস স্যার। লেট মি আচ্ছা আমরা এখানে যেটা আপনি যেটা বলছেন এটা যদি আমরা করতে চাই, এখানে এগেইন এটা আমাদের তো একটা ভেরিয়েবল, তাই না? রিগ্রেশনে কি কি লাগে? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগে। সো এই টাইপের রিগ্রেশনকে আমরা টেকনিক্যালি বলি টাইম সিরিজ রিগ্রেশন, ঠিক আছে? খুব সিম্পল ভাবে যদি বলি তাহলে আমাকে টাইম নামে একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে প্রথম দিন দ্বিতীয় দিন, ঠিক আছে?
সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রতিটার সাথে একটা দিন দিয়ে দিলাম, এই হলো আমাদের আরেকটা ভেরিয়েবল দাঁড়ায় গেল। বেসিক্যালি প্রতিটা ডেইলি যে একটা এক একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হলো। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আমি দেখি যে আদৌ এখানে রিগ্রেশন রান করা মানে রান করা যাবে, কিন্তু কোথায় যে আছে এটা আমার একটু খেয়াল করতে হবে। এটার জন্য আমার মনে হয় একটু এডিন করে আসতে হবে। একটু দাঁড়ান, দেখে আসি। ওহো, অপশনস, এডিন। সব অ্যাড করে নিলাম, একটু ওয়েট করেন। হ্যাঁ, হোপফুলি কাজ হইতে পারে। ঠিক আছে, Data reading. জি, ফাইনান্সিয়ালি কি আছে? ফাইনান্সিয়ালি নাই। আচ্ছা, ফর দ্য টাইম বিং আমি যদি খুব সিম্পল রাখি, মানে আপনার তো ইয়া লাগবে তাই না, প্রতি Yes, একটা sir. সময় থেকে Okay. আরেকটা সময়ে কতটুকু স্লোপ লাগবে। রিগ্রেশন কোথায় আছে একটু দাঁড়ান, দেখেই নেই, যেহেতু আসছি। Sir, maybe data ribbon এর under data analysis এ দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ইউ আর রাইট, 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 ইউ আর ভেরি রাইট। আচ্ছা, এখানে বলতেছে এক্স কোনটা আর ওয়াই কোনটা, এই তো? Yes, sir. এক্স কোনটা? এক্স মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? সো আগে হচ্ছে ওয়াই দিতে হবে, ওয়াই হচ্ছে আমাদের রিটার্নটা, ঠিক আছে, রিটার্নের সিরিজটা। এখান থেকে শুরু কইরা দাঁড়ান, আমাদের লাস্ট কতটুকু পর্যন্ত আছে দেখেন তো, লাস্ট সেলটার নাম্বার কত? 252। ওকে, এই গেল আমার ওয়াই। ওয়াই মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে আমি ধরে নিচ্ছি শুধুমাত্র টাইমের উপর নির্ভর করে এগুলো, আর কারো উপর নির্ভর করতেছে না। 252, ফাইন। আর কিছু যা আছে থাকুক, সমস্যা, নতুন একটা ওয়ার্কশিটে যাবে, যাক, নো প্রবলেম। ভাই ব্যর্থ হবি, কোথাও ভুল করছি আমি? আচ্ছা, Sir, maybe এখানে টাইম সিরিজের রিগ্রেশন এটা করবে না। না না, সেটার জন্য না, কোনোটা দিতে দিতে ভুল করছি কিনা। What the hell? একটু দাঁড়ান ভাই, আমরা তো আসলে এক্সেলে করি না, তো আসলে সমস্যা হয়ে যাচ্ছে। ইয়াপ, আচ্ছা, একটা কাজ করি, আমি এগুলাকে আমি নাম দিয়ে দিই, তাই না? তাহলে পরে আপনার টাইম সিরিজ রিগ ডেটা, এটা একটু আরেকবার দেখাবেন এক্সেলে? ভাই দাঁড়ান, আগে প্রসেস পরে দেখানো যাবে, আগে হচ্ছে আমি নিজের মানে কাজটা শেষ করি, একটু দাঁড়ান। আউটপুট, হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আগে হলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল কোনটা? দেখতে পাচ্ছেন এই যে কোএফিশিয়েন্ট, ক্যান ইউ সি ইট? ওকে, হ্যালো। জি স্যার। সো কেউ যদি আপনাকে বলে যে নেক্সট পিরিয়ডে রিটার্নটা কত হবে, আপনার মডেলটা কি রকম দাঁড়াবে? নেক্সট পিরিয়ডে যদি আপনাকে বলে যে আপনার ঠিক একদিন পরে রিটার্ন কত আসবে, কিসের উপর বের করে বলবেন? এটা হচ্ছে আপনার কোএফিশিয়েন্ট, তাই না? স্যার কোএফিশিয়েন্ট। খেয়াল করেন, এটা হচ্ছে আপনার কোএফিশিয়েন্ট, তারপর কি আছে একটা ইন্টারসেপ্ট থাকবে।
ইন্টারসেপ্ট থাকবে না, না না সরি আমি ভুল বলতেছি, এটা হচ্ছে আপনার ইন্টারসেপ্ট, এটা আমি নিয়ে নিলাম। তারপর কোনটা স্যার? তারপর হচ্ছে আপনার ও স্যার ইন্টারসেপ্ট, তারপর স্লোপ অথবা কোএফিসিয়েন্ট। জি, তারপর হচ্ছে স্লোপ বা কোএফিসিয়েন্ট। এখন আপনার এটা এত বাজেভাবে আসছে আপনার কোএফিসিয়েন্টটা, সেটা কিরকম দেখেন তো? এটা মানে কি জানেন তো? এটার মানে হচ্ছে প্রথমে পয়েন্ট বসবে, ঠিক আছে? এটার মানে কি জানেন? প্রথমে পয়েন্ট বসবে, পয়েন্ট বসার পরে 5টা জিরো বসবে, ঠিক আছে? পয়েন্ট বসবে, তারপর 5টা জিরো বসবে, তারপর হচ্ছে 8 7 9 এগুলো শুরু হবে, তাই না? স্যার অনেক জি, তো আমি এটাকে আমি এভাবে লিখি, পয়েন্ট মাইনাস আগে দিয়ে রাখছি মাইনাস। এই যে মাইনাস কেন দিছি? বিকজ শুরুতে একটা মাইনাস আছে সেজন্য দিছি। তারপর পয়েন্ট 0 0 0 0 0, এই হলো -6 এর ডেফিনেশন। তারপর হলো 8 7 9 1 9, ঠিক আছে? ইনটু কোনটা? টু এক্স। জি, এক্স মানে কি? আপনার রিটার্ন, যে ডেইলি রিটার্ন, তাই না? এই হচ্ছে আপনার মডেল। মোটামুটি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনি সমস্যাটা খেয়াল করেন। এখানে আমরা যেটা বের করছি, এটা কি ভোলাটিলিটি বের হইছে নাকি রিটার্নটা বের হইছে? রিটার্নটা বের হলো। এটা রিটার্নটা বের হইছে। এখন সেম ভাবে কেউ যদি আপনাকে ধরেন এরকম ভোলাটিলিটির হিস্টোরিক্যাল ডেটা দেয়, আপনি সেম কাজটা করতে পারবেন না? জি স্যার। পয়েন্টটা ধরতে পারছেন? আমি এখানে যে বেসিক ডাটাটা ইউজ করছিলাম সেটা কিসের ছিল? সেটা ছিল রিটার্নের ডাটা। তো রিটার্নের ডাটা দিয়ে আমি আসলে যেটা বের করব সেটা কি বের হবে? রিটার্নের একটা মডেল বের হবে, তাই তো? এখন কেউ যদি আমাকে দিত হচ্ছে ভোলাটিলিটির এরকম যদি হিস্টোরিক্যাল ডাটা দিত, ভোলাটিলিটি প্রতিদিনের ভোলাটিলিটি, তাহলে আমি কি বের করতে পারতাম? সেম কাজটা করে আমি ভোলাটিলিটিকে মডেলিং করতে পারতাম। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? হ্যাঁ বলেন। আমি যেটা তখন বলতে চাচ্ছিলাম তখন হলো এটাই আর কি, যে রিটার্নটা এইভাবে বের করি, পরে ভলিটিলিটি তো ফর্মুলা দিয়ে বের করা যাচ্ছে। ও না না, আমাদের কাছে ক্লাসটা কিন্তু রিটার্ন নিয়ে না, আমাদের কাছে হচ্ছে রিটার্নের উপর ভিত্তি করে ভোলাটিলিটি বের করা, ঠিক আছে? বাট ডিড ইউ গেট ইট? ইয়েস স্যার। আচ্ছা, এবার আরেকজন জিজ্ঞেস করতেছিলেন। জি, এবার বলেন কি বলতেছিলেন ম্যাম, আবার বলেন। আমাদের ক্লাসে একজন কোশ্চেন করতেছিলেন, বলেন, এখন বলেন না কোশ্চেনটা। হ্যালো হ্যালো, কি রে ভাই, আপনাদের কি এরকম ব্যাপারটা যে আপনাদের যখন সময় মতো উত্তর না পাইলে আপনারা কথা বলেন না? অ্যানোভা টেবিলের প্রসেসটা দেখা যাচ্ছে মনে হয়। অ্যানোভা নাকি এই যেটা দেখালাম সেটা? স্যার এই মাত্র যেটা দেখাইলেন ক্যালকুলেশনটা ওটাই দেখি। হ্যাঁ, এটা আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, প্রথমে যেটা হইতে পারে, আমি যেহেতু আপনাদের অনেকের কম্পিউটারে হয়তো বা এগুলো অ্যাড করা থাকে না, প্রথমে যেটা করবেন, ফাইলে যাবেন, ঠিক আছে? ফাইলে গিয়ে আপনারা মোরে যাবেন, মোরে গিয়ে অপশনে যাবেন, ফাইলে গিয়ে মোরে গিয়ে অপশনে গিয়ে আপনাকে অ্যাড ইন করে নিতে হবে, ঠিক আছে? অ্যাড ইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে গোতে যাবেন, দেন আপনাকে ওরা বলবে যে এগুলো অ্যাড করার কথা, ঠিক আছে? অনেক সময় এরকম হয়, অ্যানালাইসিস টুল প্যাক অ্যাড না করলে রিগ্রেশন রান করা যায় না, ঠিক আছে? এইজন্য যেটা সুবিধা হয়, সবার আগে এগুলোকে অ্যাড করে নেবেন। এই যেখানে ক্লিক করা দেওয়া আছে, ওকে দিলেন, অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? হ্যালো, দেন হচ্ছে ডেটায় যাবেন, ডেটায় গিয়ে সেরে এই যে ডেটা অ্যানালাইসিস, ক্যান ইউ সি ইট? ওইখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, রিগ্রেশন করতে যাচ্ছি আমরা, রিগ্রেশনে যাবেন, ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, রিগ্রেশনে ওকেতে ক্লিক করার পরে ওরা আপনার সামনে দুই ধরনের জিনিস জানতে চাবে, যে ওয়াই কোনটা এবং এক্স কোনটা, ঠিক আছে? সো ওয়াই মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আপনাকে ডিফাইন করে দিতে হবে কোনটা ওয়াই এবং কোনটা এক্স। আমরা এখানে যেটা করছি, আমরা এখানে ধরে নিছি যে আমাদের যাবতীয় রিটার্ন গুলো হচ্ছে ডিপেন্ডেন্ট অন হোয়াট? ডিপেন্ডেন্ট অন টাইম, ঠিক আছে? টাইমের উপর নির্ভরশীল। তো টাইমটাকে আমরা ধরতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যাবতীয় রিটার্নটাকে আমরা ধরতেছি কি? রিটার্নটাকে ধরতেছি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন আপনি দেখাই দিলে, ওকে দিলে রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাভ ইউ গট ইট? ঠিক আছে, এখন এগুলো সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, এটা প্রপারলি রান করা হয়েছে কিনা, দ্যাটস অ্যানাদার ইস্যু, দ্যাটস মোর স্ট্যাটিস্টিক্যাল ইস্যু, বাট ওখানে আমি আর গেলাম না, ঠিক আছে? And I can see, what I can see is that it's not even a proper model because it's a significant model na. And what I can see is that the coefficient and respective যে p value এটা significant না। So maybe আমাদের মডেলের মধ্যে আরো অনেকগুলো ভেরিয়েবল আনার দরকার ছিল, বাট একদম পিওরেস্ট সেন্সে কেউ যদি টাইম সিরিজ রিগ্রেশন রান করতে চায়, এরকম কিছু করা যেতে পারে, ঠিক আছে? মোটামুটি কি আমরা বুঝতে পারছি আজকে ক্লাসে রিস্ক কিভাবে মেজার করা যায়? ইয়েস স্যার।
পারফেক্ট। আপনারা কি চান যে আমি আপনাদেরকে কোনো এক সময় এক্সেলে দেখাই কিভাবে ভ্যালু ট্যালু বের করা যায়? লাস্ট ক্লাসে আমরা যা পড়াইছি, প্রাইস আর্নিং, তারপর হচ্ছে ডিডিএম, ফ্রি ক্যাশ ফ্লো, কোনো একটা স্টকের সাপেক্ষে, উড ইউ লাইক টু সি দ্যাট? Yes, মেবি sir. মেবি একটা ক্লাস। ইয়েস স্যার। পারফেক্ট, হ্যাঁ দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। মেবি আমরা ব্রেকের পরে যখন শুরু করব আমরা মেবি ওটাও দেখাবো। এনিওয়েজ, হ্যাভ ইউ পিপল আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার? হ্যালো, জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। পারফেক্ট। আমার প্ল্যান ছিল আরো 3টা টপিক, আমি একটা শেষ করতে পারলাম না বা শুরুই করতে পারলাম না, নো প্রবলেম। সো যেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আই হ্যাভ এ মিটিং, সো আই নিড টু জয়েন দেয়ার। সো আমাদের আমি মাঝখানে গতবার আমাদেরকে বলা হয়েছিল যে কোনো ধরনের ক্লাসেতে আমরা না নিই ইন বিটুইনে। সো এবার আমি সেমিস্টারে যে পরীক্ষাটা চলবে আমি ক্লাস নিব না, বাট আমি চেষ্টা করব কিছু ভিডিও ক্লাস আপলোড করার, ঠিক আছে? সো আপনাদের ক্লাসগুলো করতেও হবে না, পরে আপনারা আপনাদের মতো করে শুনে নিয়েন, ঠিক আছে? আর পরীক্ষার প্রসেস কেমন হবে এটা তো আপনারা বাই দিস টাইম জানেনই। সেটা হচ্ছে যে আমরা ঠিক আগের মতো করে পরীক্ষাটা নিব, ক্লিয়ার? যে 24 or 27 আওয়ার, ঠিক আছে, এরকম ভাবে নিব। ওকে, ইয়েস স্যার। যেহেতু আমরা ঠিক আগের মতোই পরীক্ষাটা নিচ্ছি, আমাদের আর নতুন করে এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। বাই দ্য আমাদের পরীক্ষাটা কবে? 5 তারিখ। আপনাদের প্রথম পরীক্ষাটা কবে? 28 তারিখ। 28 তারিখ থেকে শুরু। তারপর তারপর 1 তারিখে। তারিখে, তারপর 5 তারিখে, 7, তারপর 11। আচ্ছা, তাহলে আমাকে আপলোডটা কবে নাগাদ করতে হবে? তো 5 তারিখে। দাঁড়ান 5 তারিখে কেন? গতবার আপনাদের পরীক্ষাটা ছিল কবে? মানে আমি একটু আমাকে হেল্প করেন। আপনাদের মানে আমার এগুলো আসলে খুব বদার্ড না, তো আমি আসলে মনে রাখতে পারি না এগুলো। আমাকে একটু বলেন যে আমি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি, আপনাদের সাথে আমার পরীক্ষা হচ্ছে 5 তারিখ, 5/4/2021, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, 5/4/2021-এ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই 11টা বাজে, তাই না? জি স্যার। ওকে, Yes, সো sir. 5/4/2021 11টার দিকে আমি আপনাদেরকে কোশ্চেনটা দিয়ে দিব। ইউ উইল গেট 24 আওয়ার্স, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আপনাদের 27 আওয়ার্স। 27 ও দিতে পারি, এরকম হইতে পারে আমি আর একটু সকালেও দিয়ে দিতে পারি, ঠিক আছে? মানে ওই সময়টা ঠিক রেখে হয়তো একটু সকালে দিয়ে দিব। ওকে, একজন বলতেছিলেন যে স্যার আগামী পরীক্ষার জন্য আমাদের একটু সময় দরকার, এরকম কে জানি বলতেছিল, এটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়? হ্যালো হ্যালো স্যার মানে আপনার এক্সামটা দেওয়ার পরে একদিন তারপরে গ্যাপ থাকবে, তারপরে হলো ইন্স্যুরেন্স, এটা বলছিল মেবি। আচ্ছা, কে এটা মনে হয় ইয়া বলছিল, আমাদের সিআর এর নাম জানি কি, ওকে আছে এখন? জি স্যার, আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছিল ভাই একটু ভাঙা বলো, তখন তো আসলে বুঝি নাই, এখন একটু ভাঙা বলো কি ও বলছিলা? আচ্ছা স্যার, বেসিক্যালি হলো যে যদি 27 আওয়ার্স এক্সামটা হয় তাহলে সাপোজ আপনি আমাদেরকে যখন 5 তারিখে ইয়েটা দিবেন, কোশ্চেনটা 11টার সময়, হুম এটা সাবমিট করতে হবে আমাদেরকে পরের দিন 2টার মধ্যে। হুম তাহলে 27 আওয়ার্স হয়। বাট আমার মানে তার মানে 6 তারিখে 2টার মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে, কিন্তু আমাদের আচ্ছা। আবার এক্সামই আছে একটা 7 তারিখে। আচ্ছা, ওই ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনারা তো আমার পরীক্ষার মাঝখানে অনেকদিন ব্রেক পাচ্ছেন, তাই না? জি স্যার, ওটা করব ধরেন স্যার। হ্যাঁ, ওইটাতে আপনারা কিছু আগে রাখেন, আর আমি হয়তো জি। তাহলে 11টা বাজে না করে আর একটু আগে করে দিব। হ্যাঁ, ওই ওটা তাহলে অনুযায়ী বেটার হয় স্যার। হ্যাঁ ফাইন। জি স্যার, তাহলে 5 তারিখের আগে দিবেন এরকম। ঠিক 5 তারিখের আগে দিব না, 5 তারিখের ধরেন একদম সকাল সকাল দিয়ে দিলাম, সো হ্যাঁ, দ্যাট ওটা স্যার বেটার হয়, তাহলে আগে থেকে আপনারা, কাজ শেষ করে ফেলতে হ্যাঁ ঠিক আছে। সো যে কোনো কিছু আমি আসলে আপনারা খেয়াল রাখবেন, আমি আপনাদের পোস্ট দিয়ে দিব, বাট ধরে নেন যে 5 তারিখ 11টা বাজে দেওয়ার কথা, তো আমি একটু আগেই দিয়ে দিব, সো দ্যাট Okay, আপনারা পরবর্তী পরীক্ষার জন্য সময় পান। প্লাস আপনারা যদি 3-4 দিন পাচ্ছেন, কিছু সময় ওটার জন্য খরচ করেন, এই তো প্ল্যান করে নিলে হবে। খুব একটা মেসি প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো স্যার। হ্যাঁ, আরেকটা ইস্যু, এই আপনাদের ওইটা নিয়ে কি হয়েছে ভাই? সবাই আমার কাছে ভিডিও রেকর্ডিং চায় কেন 18 নম্বর ক্লাসের? এভরিবডি হ্যালো জি স্যার। জি স্যার। ওই যে একটা অডিও রেকর্ডিং দিয়েছিল। জি জি, ওইটাতে হয়েছে কি, আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, আমি ওইটারও কিছু ম্যাটেরিয়াল শো করে ফেলছিলাম। সো এটা ছিল বেশ, হ্যাঁ। সো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনারা কি অডিও শুনে কি কিছুই বুঝতেছেন না? আমি দেখলাম অনেক ছাত্রের সমস্যা। সো হাউ ক্যান আই সলভ ইট, অর হাউ ক্যান আই মিটিগেট দ্য ইস্যু? কি করলে ভালো হয় বলেন?
স্যার ওই পার্টটা ভিডিওতে ব্ল্যাঙ্ক করে দিয়েন, এডিট করে। আচ্ছা আমি চিন্তা করি, দেখি আমি হয়তো বা ওটার জন্য একটা ভিডিও টাইপ একটা ক্লাসও নিয়ে নিতে পারি ছোটখাটো, সো দ্যাট ওটা হয়ে যাবে, ঠিক আছে? আই এম থিংকিং, বাট আই এম নট শিওর কতটুকু সময় পাবো, না পাইলে অডিওটা শুনে নিয়েন, ঠিক আছে? ওটা কিসের উপর ছিল? প্রাইভেট ইকুইটি, তাই না? হুম, এনিওয়েজ ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি। ও জি বলেন বলেন স্যার, বলেন স্যার। লেকচার 14 এ হলো রিভিউ ক্লাস ছিল আর কি, মিডের আগের, তো ওটা তো আমরা কাউন্ট করব না প্রিপারেশনের জন্য, তাই না? আর না, ওটা তো কাউন্ট করবা না, তাহলে তো তোমাদের একটা বাড়ায় দেওয়া উচিত না? 21 পর্যন্ত দিলে ভালো হয় না? স্যার 20 পর্যন্ত। ঠিক আছে, সমস্যা নাই, আমরা বলছি যেহেতু 20, তাহলে 20 পর্যন্ত সমস্যা নাই, ওকে। হ্যাঁ ওটা তো তাহলে বাদ, রিভিউ ক্লাস তো আসলে সেটা তো তোমাদের সিলেবাসের অংশ না। Yeah, ঠিক আছে, নো প্রবলেম। সো পরীক্ষার আগে আগে আমি তোমাদেরকে সিলেবাস যেটা বলছি সেটাই, তাও এটা আমি লেখা দিব, পরীক্ষা পদ্ধতিটাও আমি আগের মেসেজটি আবার দিয়ে দিব, এগুলো আমি করে রাখবো। এছাড়াও তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে আমাকে ওই গুগল ক্লাসরুমে তোমরা লিখতে পারো, আই উইল ট্রাই টু অ্যানসার, নো প্রবলেম। ঠিক আছে, থাকো তাহলে ভাই সবাই, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।